আমরা দেখতে পাচ্ছি এখনো বরং শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের ফসল গণ অভ্যুত্থানকে আত্মসাৎ করতে চাইছে বেশ কিছু গোষ্ঠী। বিএনপি নামক রাজনৈতিক দলটিও সেখানে রয়েছে। যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের ঋণের সাথে সম্পত্তি ক্রয় করতে চাইছে, তখন চট্টগ্রামে ধন্যবাদ সকলকে। আজকে এই বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরামের আহ্বানে আপনারা সকলেই বিভিন্ন জায়গার প্রতিনিধি হিসেবে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক তপন শাহ চৌধুরী স্যার। স্যার আমাদেরকে তৈরি করার জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন। আমাদের ভিতরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এই সম্পর্কে উনি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছেন। আমরা কতটুকু পেরেছি সেটা ভিন্ন বিষয়। আমাদের মাঝে সকল পেশাজীবী যেরকম সাংবাদিক, শিক্ষক সকলেই এসেছেন। এর মাঝেও বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা তারকা, যারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেই ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার একজন সমন্বয়ক নাকিব আজকে উপস্থিত হয়েছে। নাকিবের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রত্যেকের বক্তব্যই শুনলাম। এই দুর্নীতি এগুলো যেগুলো আছে সেগুলোকে একটা কারেকশনের জায়গায় নিয়ে আসার জন্য, একটা সংস্কারের জন্যই আমরা এই বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরামটা গঠন করেছি। এই বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরামটা কেন, এটাকে বিস্তারিত একটু আমি বলার চেষ্টা করি। জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের একসাথে খোলা মনে আলাপের সুযোগ করে দিয়েছে। আমাদের সাথে ওপেন ডিসকাশনে আপনাদের স্বাগত জানাই। আমরা শুরুতেই এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং আহতদের উন্নত চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করতে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষার আলাপ শুরু করতে চাই। আমার আলাপে বর্তমান সংকট থেকে উত্তরণ, গণ অভ্যুত্থানের ফসল রক্ষা করতে, গণ আন্দোলনের প্রেক্ষিত, বৈষম্যহীন দেশ গড়তে করণীয় ইত্যাদি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আলাপে আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্ন আশা করব এবং সম্মিলিতভাবে মতামতের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা থাকবে। শুরুতেই একটা প্রশ্ন উত্থাপন করে জবাবে চলে যেতে চাই। প্রশ্নটা হলো, শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনটি কিভাবে 16 বছরের স্বৈরাচার সরকারের পতনের রূপ নিল এবং কেন সফল হতে পারল? জবাবে এক বাক্যে বলতে হয়, কোটা সংস্কার আন্দোলনটি গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের সাথে সম্মিলিতভাবে জনতার অংশগ্রহণ করতে পেরেছিল বলে বিগত স্বৈরাচার সরকারকে এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো সম্ভব হয়েছে। আন্দোলন পরিচালনাকারীগণ, যাদের সমন্বয়ক বলে সবাই চিনেছি, তারা শুরুতে শিক্ষার্থীদের আহ্বানের মাধ্যমে আন্দোলনের ডাক দিলেও পরবর্তীকালে এক পর্যায়ে শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে কালিমা লেপন করে। এতে শুধু শিক্ষার্থীরা নয়, তাদের পুরো পরিবারকে কলুষিত করা হলো। এই প্রতিবাদে রাতের রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বেরিয়ে পড়ে। এর সাথে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের মিছিল। পরদিন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের গুন্ডা বাহিনী, সাথে হাসিনা সরকার যে বাহিনীকে গোলামে পরিণত করেছিল সেই পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়া হয়। এরপর 16 জুলাই রংপুরে সেই ঐতিহাসিক ক্ষণ, যা কালের গর্ভে জন্ম দিল লড়াইয়ের নতুন ইতিহাস। আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে দেওয়া সাহসী মৃত্যু, যা সকলেই প্রত্যক্ষ করেছেন। এই নিয়ে বেশি কথা বলা নিষ্প্রয়োজন। আবু সাইদের মৃত্যুর লড়াইটি গণবিক্ষোভে পরিণত হতে সময় লাগলো না। 17-18 জুলাই থেকে গণহত্যা শুরু করে দিল হাসিনা সরকার। 18 তারিখে শহীদ হলো মুগ্ধ। মুগ্ধের মৃত্যু আরেকবার জনতাকে একত্রিত হতে বাধ্য করলো। 19 জুলাই রাত থেকে কারফিউ জারি করা হলো। ইন্টারনেট ব্ল্যাকআউট, যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যেন জিম্মি দশায় পড়ে গেলাম। গা শিউরে ওঠা সময় যাচ্ছিল, যেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখছি। 1971-এর পাক হানাদারদের তাণ্ডব দেখার সুযোগ হয়নি যাদের, সেসব শুনে শুনে বইয়ে পড়তে পড়তে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের লড়াইয়ের চিত্র মনে আঁকার চেষ্টা করে গিয়েছি।
এবার স্বৈর শাসক হাসিনার তাণ্ডব দেখে, গণহত্যা দেখে সেই মুক্তির সংগ্রাম দেখতে পেলাম এবং অংশ নিলাম। যেন সারা দেশ মৃত্যুর উপত্যকায় পরিণত হলো। যোগাযোগ বিচ্ছিন্ন করে যেটুকু খবর ভিডিও প্রকাশ করা হচ্ছিল তাতে স্বস্তি ছিল না। বিশ্ববিদ্যালয়গুলোর হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো জোর জবরদস্তিতে। পুলিশ বাহিনী দিয়ে এমন তাণ্ডব চালানো হলো যাতে দেখা যাচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল, আকাশ ছেয়ে গিয়েছিল কালো ধোঁয়ায়। শিক্ষার্থীদের করুণ আহাজারির আওয়াজ শুনছিলাম, যেমনটি দেখেছিলাম গাজা প্যালেস্টাইনের যুদ্ধে। গণহত্যা নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানের পাশে মিছিলে অংশ নিলেন। সারা দেশে গণহত্যা চলতেই থাকলো। কেন্দ্র থেকে সমন্বয়কগণ একের পর এক কর্মসূচি ঘোষণা করতে থাকলো, যা ছিল গণমানুষের আকাঙ্ক্ষার দেশ পাওয়ার স্বপ্ন। সাথে গণমানুষের 16 বছরের স্বৈর শাসকের যাতনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা জেগে উঠল। গণ আন্দোলন গণ অভ্যুত্থানের পথে এগিয়ে যেতে থাকে। অবশেষে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা একদিন এগিয়ে 5 আগস্টে ডাক দেয়া হলো লং মার্চ টু ঢাকা। তারপর কি হলো তা আপনাদের সকলের জানা আছে, তাই বলে আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। অন্তত এতটুকু বলতে পারি, খোলা মনের আলাপ করতে পারছি। 5 আগস্টের এটা একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। এখন প্রশ্ন হলো, এই 16 বছরে আর কোনো আন্দোলন কি হয়নি? হলেও সেটি কেন সফল হতে পারেনি? কারণ গত 16 বছরে আওয়ামী জোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিএনপি জোট জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন কোন গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, বরং বারবার ব্যর্থ হয়েছে। বিএনপি 24 সালের নির্বাচনের আগে যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেখানে হাজার হাজার মানুষ জীবন দিতে এগিয়ে আসেনি। বিএনপি হাসিনা সরকারের লেঠেল বাহিনী, পুলিশ বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি, তাই আন্দোলন ব্যর্থ হয়েছিল। যে বিএনপি জোট এতদিনেও গণ আকাঙ্ক্ষার আন্দোলন গড়ে তুলতে পারেনি, তারা এখন কি চাইছে, এই প্রশ্নটি বারবার উত্থাপিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি এখনো বরং শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের ফসল গণ অভ্যুত্থানকে আত্মসাৎ করতে চাইছে বেশ কিছু গোষ্ঠী। বিএনপি নামক রাজনৈতিক দলটিও সেখানে রয়েছে। যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের ঋণের সাথে সম্পত্তি ক্রয় করতে চাইছে, তখন চট্টগ্রামে বিএনপির নেতৃবৃন্দ এস আলমের সম্পত্তি পাহারা দিয়ে নিরাপদে সরিয়ে নিতে দিচ্ছে, যা আমরা গণমাধ্যমে দেখতে পেলাম। এস আলমের গাড়ি বহন নিয়ে সংবর্ধনা নিচ্ছে বিএনপি নেতা। পরবর্তীতে আবার তিনি দুঃখ প্রকাশ করলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। যে বিএনপি গণ আন্দোলনে গণমানুষের আকাঙ্ক্ষার রূপ দিতে পারেনি, সেই সাধারণ মানুষের কোনো দায় পড়েনি জীবন দিয়ে বিএনপি জোটের শাসনের অধীনস্থ হওয়ার। তাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এখন আপনাদের রাজনীতি করতে হবে, এটা বাংলার সাধারণ মানুষ এখন মনে করে। ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ, বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরামও তাই মনে করে। গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান রক্ষার কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার নাকি নির্বাচন, কি চাইছেন কতিপয় রাজনৈতিক দলগুলো? মান সংবিধান জনগণের আশা পূরণের পথে বাধা, তাই দাবি উঠেছে সংবিধান সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, অথবা প্রয়োজনে পুনর্লিখন করতে হবে। কেননা এই সংবিধানকে কাজে লাগিয়েই আওয়ামী জোট সরকার 16 বছর জনগণের উপর শাসন করেছে, শোষণ করেছে এবং লুটপাট অব্যাহত রেখেছিল। আমরা বলবো সংবিধান সংস্কার থেকেই শুরু হবে নবযাত্রা। তাই সংবিধান সংস্কারের আগেই যারা নির্বাচনের দাবি জানাচ্ছেন, তারা 70 অনুচ্ছেদ সহ সকল অনিয়ম বহাল রাখতে চাচ্ছেন, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। জনতার আকাঙ্ক্ষার ঊর্ধ্বে কিছুই হতে পারে না। এবার প্রশ্ন আমরা নিজেদেরকেই করছি, আমরা কেন এরকম একটি ফোরাম গঠনের প্রয়োজন মনে করলাম? শিক্ষার্থী জনতা ফোরাম, বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরাম আমরা কেন গঠন করলাম বা প্রয়োজন মনে করলাম? শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের ফসল যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে আত্মসাৎ করতে চাইছে আর একটি লুটেরা গোষ্ঠী। আর আমরা এই লুটপাট ঠেকাতেই বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরাম গঠন করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জুলাই 2024 শিক্ষার্থী জনতা সম্মিলিত গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণমানুষের প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণে গঠিত হয়েছে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের সরকার। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য মতে
এই অভ্যুত্থানে আমরা হারিয়েছি প্রায় 1000টি তাজা প্রাণ। এছাড়াও নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় 11,000, আহত মানুষের সংখ্যা প্রায় 30,000। এত প্রাণীর বিসর্জনের আত্মত্যাগের বিনিময়ে আপামর জনতার স্বপ্ন পূরণের দায় যে সরকারের উপর ন্যস্ত, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে, দুর্নীতি প্রতিরোধে, অসঙ্গতি অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে, সামাজিক মর্যাদার ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং সর্বোপরি গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে ময়মনসিংহে বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরাম নামে সামাজিক সংগঠনটির কার্যক্রমের পথ চলা করলাম। আমাদের এই অর্গানাইজেশন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করবে। শহীদ আবু সাইদ ও মুগ্ধ এই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের শিখিয়ে গেল স্বাধীনতা সোনার চেয়ে দামি, তেমনি মানুষের মর্যাদাও সোনার চেয়ে দামি। দার্শনিক রসুর ভাষায় স্বাধীনতা ও মানুষ সমার্থক শব্দ। 24-এর স্বাধীনতা মানুষের সম্মিলিত ঐক্য ও প্রচেষ্টার ফল, এই কথা প্রতিষ্ঠিত সত্য। আমরা এই সংগঠনের মাধ্যমে কি চাই তা স্পষ্ট করতে চাই। আমরা 24-এর এই স্বাধীনতা ও মানুষের ঐক্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে চাই। জুলাই 24 শহীদ আবু সাইদ মুগ্ধদের প্রাণের বিসর্জনে সৃষ্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। 24-এর জুলাই গণমানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের পথ উন্মোচন করে দিয়েছে। বাংলাদেশের সকল মানুষের চাওয়া পাওয়াকে একসাথে গণমানুষের আকাঙ্ক্ষায় রূপ দিয়েছে। আমাদের এখন প্রয়োজন গণমানুষের এই আকাঙ্ক্ষার দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকা। যেভাবে 24-এর জুলাইয়ে শিক্ষার্থী জনতা সম্মিলিত হয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, প্রতিষ্ঠিত করেছে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের সরকার, তেমনি এই ধারাবাহিকতা চলমান রাখতে শিক্ষার্থী জনতাকে ঐক্যবদ্ধ হয়েই সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আমাদের 24-এর জনতা প্রতিনিয়তই মাঠে থাকবে। কেন আমরা ঐক্যবদ্ধ থাকা দরকারি এবং আমাদের এই বিষয়ে যে আহ্বান, সেটিও আপনাদের কাছে আমরা রাখতে চাই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গণ অভ্যুত্থানে সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা না করি, তাহলে আজ যে সকল কথা বলছি আগামী দিনে সে সকল কথা বলার সুযোগ থাকবে কি? এই নিশ্চয়তা কেউ দিতে পারবে কি? তাই আমাদের খোলা মনের আলাপ জারি রাখতে ঐক্যবদ্ধ আমাদের থাকতেই হবে। বর্তমান সরকারের প্রতিটি দপ্তরে যেন দুর্নীতি ও নিয়ম হতে না পারে, তাই আমাদের সকল কাজের প্রতি লক্ষ্য রাখতে হবে। আর অতীত ফ্যাসিস্ট মাফিয়া জোট আওয়ামী সরকার যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, তা অতন্দ্র প্রহরীর মতো আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে দেশে প্রতিষ্ঠিত সরকারের গঠনমূলক সমালোচনা ও বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে সকলকে বৈষম্যহীন শিক্ষার্থী জনতা ফোরামের সাথে যুক্ত থেকে আপনাদেরকে সম্মিলিতভাবে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানাই।